টিচার যিনি এটা বলেছেন, ওনার এখানে বোঝার একটু ভুল রয়েছে এবং এই বোঝার উনি চেয়েছেন ভাইরাল হতে, উনি ভাইরাল হয়েছেন, কিন্তু উনি যেভাবে মিস ইন্টারপ্রেট করে পুরো জাতিকে ধোঁকা দিলেন, এই কাজটা উনি ঠিক করেন নাই। আচ্ছা, এটা যদি বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আপনি না শেখান কোনটা হিজড়া কোনটা ট্রান্সজেন্ডার, তাহলে তো বাচ্চা দেখেই ভয় পাবে। আমি যেমন ছোটবেলায় হিজড়া দেখলে ভয় পেতাম, ভাবতাম কি না কি আমাকে করে ফেলবে, কিন্তু এখন কিন্তু এটা চেঞ্জ হয়েছে। আমরা কিন্তু হিজড়া দেখলে আগের মতো ভয় পাই না, কারণ আমাদেরকে এটা ক্লিয়ার করা হয়েছে। যত দিন যাচ্ছে প্রযুক্তির বদৌলতে আমরা কিন্তু অনেক মানে অগ্রসর হয়েছে এবং আমরা বুঝতে পেরেছি কোনটা হিজড়া কোনটা ট্রান্সজেন্ডার। এবং বিদেশে দেখবেন ট্রান্সজেন্ডার যারা আছে তাদেরকে বেশি করা হয়, একটা সুন্দর মেয়ের চেয়ে ওরা আরো বেশি অ্যাট্রাকটিভ, একটা সুন্দর পুরুষের চেয়ে ওরা আরো বেশি অ্যাট্রাকটিভ। এটা হতেই পারে, যার যার অভিরুচি। সময়ের পরিবর্তনে এগুলো হচ্ছে। এক সময় সমকামিতার জন্য আপনি দেখেছেন যে লুট দেশ বা অনেক জাতি ধ্বংস হয়ে গেছে, আমাদের ইসলাম ধর্মে আছে, কিন্তু এখন কিন্তু সেটা না। আর আমাদের দেশে তো সমকামিতা নেই, আমি মনে করি। আপনি যেটি বলছেন ব্র্যাকের শিক্ষক মাহতাব, আপনি বলছেন যে অর্থাৎ জনপ্রিয়তা অর্থাৎ ভাইরাল হওয়ার জন্য তিনি ভাইরাল হওয়ার জন্য এটা করেছেন এবং উনি একেবারে সেন্সিবল হয়ে এটা করেছেন। ওনার উচিত ছিল এটা ভালোভাবে পড়ে ভালোভাবে অবজারভেশন করা। আমার কাছে পড়ার পরে যেটা মনে হয়, আপনি যে গল্পটি পড়েছেন কিনা সেখানে কিন্তু একটি শব্দ বলা আছে, অর্থাৎ মনে মনে। মনে মনে শব্দটার ব্যাখ্যাটা কি? ইউ আর রাইট, মনে মনে। এখন আপনি মনে মনে ভাবছেন যে আপনি শ্যামলী হয়ে গেছেন, একটা মেয়ে হয়ে গেছেন, আর আমি মনে মনে ভাবছি আমি মাহতাব হয়ে গেছি। এটা কিন্তু মনে মনে। মনে মনে অনেক কিছু হয়। সিনেমায় আপনারা দেখেন না, মনে মনে স্বপ্নে গান গাচ্ছে, রাজা রানী হয়ে যাচ্ছে, তারা প্রেমের সাগরে ভাসছে, অথচ একজন আরেকজনকে দেখতেই পারে না। এটা মনে মনে ভাই মন কলা খাওয়ার মতো। তো সেটাকে নিয়ে উনি যে এত বড় একটা ইস্যু ক্রিয়েট করলেন, ভাইরাল হলেন, আমি জানি না ওনার এতে কি হয়েছে আর ভাইরাল হলে কি হয়, এটা আমার জানা নাই। এটা উনি ঠিক করেন। সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় এটা মানে বাদ দিছে গল্পটা, নাকি এটা সংশোধন আছে? যদি এটা যদি বাদ দিয়ে থাকে আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। আমি তো আবারও বলছি মহিউদ্দিন মাহতাব সফল আন্দোলনে না, উনি সফল, কারণ উনি তো মানুষকে ভুল বুঝিয়েছেন। উনি অনেক সময় হয় কি আমরা ঘোলা জলে মাছ শিকার করতে যাই এবং তাতে কিন্তু আমাদের দেশের অনেক মানুষ ভুল বুঝে বিভ্রান্ত হয়, সেটা আমাদের করা উচিত না। এবং আমি পার্সোনালি অ্যাজ এ মুসলমান হিসেবে মনে করি, যেমন আমি পার্সোনালি অনেক কিছুই খুব ন্যাচারাল পছন্দ করি। অনেকে আমাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে এবং অনেক নায়ক নায়িকারা আছেন যারা ঠোঁট ফুলিয়ে ফেলে, মানে বক্ষ দেশ ফুলিয়ে ফেলে, নাক চোখা বানিয়ে ফেলে। এগুলোর কোনো দরকার নাই। একটা মানুষকে আল্লাহ তাআলা যেভাবে বানায় সেটাই সুন্দর, সেটাই তার স্বাভাবিক নেচারের লুক, এবং সেই স্বাভাবিকতাটা ধরে রাখা দরকার। আমার মনে হয় যারা এই ব্যবসার সঙ্গে যুক্ত তাদের দ্বারা ইনফ্লুয়েন্স হয়ে এই পাঠ্যসূচিটা অনেকটাই প্রভাবিত হয়েছে। এটা যে বন্ধ হয়েছে এই জন্য। আচ্ছা, একটি প্রশ্ন। আপনি বলেছেন যে মাহতাব যিনি রয়েছেন ব্র্যাকের শিক্ষক, তিনি ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা হতে করছেন। পারে না এই যে মনে মনেটাকে নিয়ে যে উনি এত বড় একটা সিক্রেট করলেন। এবং দেখেন দেশে অনেক প্রবলেম আছে, কই উনি তো সেগুলো নিয়ে কথা বললেন না। এবং পড়ার পরে আমি কিন্তু নিজেও, যখন আমাকে সাংবাদিকরা কেবল প্রতিনিয়ত নক করছে আপা শরীফা নিয়ে কিছু বলবেন কিনা, তখন আমি একটু চিন্তায় পড়ে গেলাম যে কি বিষয়টা কি। যখন আমি পুরোটা দেখলাম যে পুরোটাই মনে মনে। ভাই মনে মনে যদি এখন আপনি মনে করেন আপনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন, আপনি কি হয়ে যাবেন? তো মনে মনে জিনিসটাকে নিয়ে ওনার একটা আন্দোলনে চলে যাওয়া তো ঠিক হয় না, তাই না? এটা যে একটা আন্দোলন তৈরি করার যে উনি চেষ্টা করেছেন, উনি তো ভোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করেছেন, এটা করা উচিত হয়নি। তবে হ্যাঁ, আমরা ছোটবেলায় আদর্শ লিপিতে যেসব নীতি কথা পড়েছি, যে ভালো ভালো জিনিসগুলো পড়েছি, এখন পর্যন্ত কিন্তু আমরা আমাদের জীবন গঠনে সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। ছোট এই কোমল শিশুদের মনে এমন জিনিসগুলোই ঢুকিয়ে দেওয়া উচিত, যেমন সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, কিংবা আমরা শিখেছিলাম বায়েজিদ বোস্তামি তার মায়ের মাথার কাছে পানি নিয়ে দাঁড়িয়ে আছে, কিংবা আমরা শিখেছিলাম শিক্ষককে কিভাবে পা ধুয়ে দেয় পানি দিয়ে। এখনো আমরা যখন আমাদের শিক্ষকদের সাথে গুরুজনদের সাথে দেখা হয়, আমরা কিন্তু পায়ে স্পর্শ করি, সালাম করি এবং চোখে পানি চলে আসে। সেই যেই টিচার আমাকে সবচেয়ে বেশি মেরেছে ভাই, তার কথাও এখন মনে পড়ে এবং ভালোবাসা শ্রদ্ধায় অবনত হই। এগুলোই শিক্ষা দেওয়া উচিত বাচ্চাদের। শরীফা শিক্ষা দেওয়ার কোনো দরকার নেই। আপনি তো একটা ধর্মীয় অনুভূতি মানুষ, আমার মনে হয় আপনি আজকেও রোজা আছেন, যেহেতু দীর্ঘ আপনি রোজা ছিলেন, কিন্তু আপনি যদি ইসলামের কথা বলছেন, আমাদের ধর্ম তো ট্রান্সজেন্ডার কোরআন হাদিসে নাই, সেই একটা ধর্মীয় মুসলমান হিসেবে আপনি এটা কিভাবে দেখেন? আমি ধর্মীয় অনুভূতি থেকে দেখি যে আল্লাহ আমাকে যেভাবে সৃষ্টি করেছেন, অনেকে আছে এখানে একটা তিল থাকলে উপড়ে ফেলে, নাকটাকে চোখা করে, ঠোঁটটাকে মোটা করে, মানে বা স্লিম করে। এই জিনিসগুলো করা উচিত না। আমি একজন অ্যাজ এ মুসলমান হিসাবে, এটা এখন যদিও একটা ব্যবসায়িক খাত হিসাবে সৃষ্টি হয়েছে, এবং আমার কাছে মনে হয়েছে যারাই এই চ্যাপ্টারটা এখানে ঢুকিয়েছে তারা আসলে এটাকে উদ্বুদ্ধ করেছে। সেটার এগেনস্টে আমি কথা বলি, কারণ আমি একজন মুসলমান হিসেবে মনে করি যাকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছে তার সৌন্দর্যটা ঠিক সেভাবেই, তাকে সেভাবেই সেটা প্রকাশ করতে দেওয়া উচিত। সেটার বাইরে আমি মেয়ে, আমি পুরুষ হয়ে যাব, আর আপনি পুরুষ, আপনি মহিলা হয়ে
উচিত না। মহিলা আপনার সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, সংসদ সদস্য সংরক্ষিত আসনে আপনি যুদ্ধ করতেছেন, এটা কোন পথে আপনি এবং রোজাও আছেন? অনেক ধন্যবাদ। আমি গতবার সংরক্ষিত এমপি প্রার্থী ছিলাম। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমার জন্য সবাই দোয়া করবেন, কারণ যেহেতু সিলেক্টেড, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলেই নির্বাচিত করতে পারেন। আমি যেভাবে রাজপথে ছিলাম, সংগ্রামে ছিলাম এবং অনলাইনে আমি একা দেশের জন্য যুদ্ধ করে গেছি, কারণ একটা নেতা নেত্রী যারা হঠাৎ লীগ শিল্পীদের মধ্যেও যারা আছে হঠাৎ লীগ, এরা কেউই তখন ছিল না, কিন্তু এখন কিন্তু সবাই জয় বাংলা বলে মাঠে বোঝাচ্ছে। হঠাৎ লীগের একটু ব্যাখ্যা দেন। হঠাৎ লীগের ব্যাখ্যাটা হচ্ছে এটাই যে তাদের রক্তে আওয়ামী লীগ নাই, তারা কর্মেও কোনোদিন আওয়ামী লীগ করে না, বিএনপির আমলে অনেক সুযোগ সুবিধা নিয়েছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গিয়ে জয় বাংলা স্লোগান দেয়, তারা অনেক বড় আওয়ামী লীগ হয়ে গেছে। তারা এমপি মন্ত্রী হতে চায়, সংরক্ষিত আসনে এমপি হতে চায়, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই সন্ধ্যাবেলা আমি রোজা রেখে করজোড়ে নিবেদন, আমি এবার ভোটেও প্রচুর কাজ করেছি। তখন আমার বাবা একটা অ্যাক্সিডেন্ট করেছেন, কারো বাসায় যদি বড় সন্তান থাকে এবং তার বাবা যদি একটা পাঠাও তার উপর দিয়ে চলে যায়, পায়ের উপর দিয়ে, সেই অবস্থায় সেই নির্বাচন করতে পারে না। আমি কিন্তু বাহাউদ্দিন নাসিম ভাইয়ের হয়ে ঢাকা 8-এর এমনভাবে নির্বাচন করেছি যেটা সবার চোখে পড়েছে। অনেক কাজ করেছি, প্রচুর কাজ করেছি, এবং সবচেয়ে বড় কথা নির্বাচনে জয়যুক্ত করার জন্য যেই কাজগুলো, সেটাই কিন্তু সবচেয়ে বড় কাজ, ভোটের কাজ, যেটা আমি করেছি। এবং সারা বছর অনলাইনে কখনো আওয়ামী লীগকে কেউ, বিএনপি কোনো কিছু বলে, বা আমার প্রাণের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেউ কিছু বলে ঘরে ফিরতে পারে নাই। আমার প্রচুর নেতাকর্মী সৃষ্টি হয়েছে এবং বিএনপির নেতাকর্মীরাও এসে আমাকে বলে যে আপা, আপনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেন না, সত্যি কথা বলেন। তারা পর্যন্ত আমাকে ভালোবাসে। তো আমি চাই সংসদে যেভাবে সংরক্ষিত আসনে নারী নেত্রীরা গিয়ে যাদেরকে সিলেক্ট করা হয়, আমি ছোটবেলা থেকে এই পর্যন্ত কোনো সংরক্ষিত আসনের নারী সদস্যকে দেখি নাই সেখানে ভয়েস রেজ করতে। সবাই ঘামায়, ঝিমায়, ঘুমায় যায়, কথা বলে না, ভয়েস রেজ করে না। তাদের জন্য আমার বিনীত নিবেদন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি তারুণ্যে নির্ভর আমাদেরকে যদি সংসদে সংরক্ষিত আসনে আমি যদি মনোনয়ন পাই, ইনশাল্লাহ যতদিন আমার নিঃশ্বাস থাকবে আমি এই দেশের জন্য কাজ করে যাব। আপনার নির্বাচনী এলাকার জনগণের উদ্দেশ্যে কিছু বলুন। কোন এলাকা? আমার এলাকা, আমি রৌনক বিশাখা শ্যামলী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটিতে আছি 2 টার্ম, এবং আমি গতবার সংরক্ষিত এমপি প্রার্থী ছিলাম শরীয়তপুর 2 থেকে, এবারও আমি শরীয়তপুর 2 থেকে সংরক্ষিত আসনে এমপি প্রার্থী, এবং ঢাকা 8 থেকেও আমি মনোনয়ন চাইব। যদি এই সংরক্ষিত এই 2টা আসন থেকে, যদি যে কোনো আসন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেক্ট করতে পারেন, তবে যেহেতু এখানে আমি বসবাস করি, ঢাকা 8 এবং শরীয়তপুর 2 হচ্ছে আমার নির্বাচনের এলাকা। যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারুণ্যে নির্ভর এই শক্তিকে এগিয়ে দেন, ইনশাল্লাহ আমি কাজ করব।